আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আজকে রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো বোর্ড প্রশ্নের আলোকেই তৈরি করা হয়েছে। আমরা বিগত 12টি লেকচারে এই চ্যাপ্টারে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা আজকের ক্লাসটি দেখছো তারা অবশ্যই বিগত ক্লাসগুলো সম্পর্কে জানতে হবে, কি পড়িয়েছি সেটা জানতে হবে, বুঝতে হবে, কারণ আজকে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এটার সাথে তোমাদেরকে আমি পঞ্চম অধ্যায়ের উপর যে শীটটা দিয়েছি সেটাও কাজে লাগবে। তোমরা সেখান থেকে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে, ভিডিও ক্লাসগুলো থেকে করতে পারবে। ভিডিও ক্লাসের যে শীটের মাধ্যমে তোমরা খুব সহজে শিখতে পারবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, উদ্দীপকে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক গ্যাস যেটাকে স্টিম রিফর্মিং করা হচ্ছে, মানে H2 এর মাধ্যমে। তাহলে প্রাকৃতিক গ্যাসের সাথে আমরা যদি স্টিম রিফর্মিং করি তাহলে সেখান থেকে আমরা হাইড্রোজেন গ্যাস পাই, তাহলে এ হচ্ছে হাইড্রোজেন। আর বাতাসকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আংশিক পাতন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন। তার মানে বি হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে আমরা যদি 200 ATM চাপে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Fe প্রবাহকের উপস্থিতিতে চালনা করে তাহলে আমরা পাচ্ছি অ্যামোনিয়া। তাহলে সি হচ্ছে অ্যামোনিয়া অর্থাৎ NH3। আর এই অ্যামোনিয়াকে 175 ATM চাপে 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড সহযোগে তাহলে আমরা যে উপাদানটা পাই তার নাম হচ্ছে ইউরিয়া। তাহলে আমাদের এখানে ই উপাদানটা হচ্ছে ইউরিয়া। তাহলে আমি তোমাদেরকে উদ্দীপকটা বুঝিয়ে দিলাম। এ হচ্ছে হাইড্রোজেন, বি হচ্ছে নাইট্রোজেন, সি হচ্ছে অ্যামোনিয়া, আর ই হচ্ছে ইউরিয়া। আমরা আজকে শুধু গ এবং ঘ নিয়ে আলোচনা করব। তোমরা চাইলে ক খ গুলো অ্যান্সার করতে পারবে, যেহেতু আমি পুরো চ্যাপ্টারটাই পড়িয়ে ফেলেছি তোমাদেরকে, সেটার মধ্যে অ্যান্সার গুলো দেওয়া আছে। এই সৃজনশীলের গতে এসেছে যে সি প্রস্তুতির জন্য কাঁচামাল কিভাবে সংরক্ষণ করবে বিক্রিয়া সহ লিখো। তাহলে আমরা এখানে সি বলতে অ্যামোনিয়াকে পাচ্ছি, অর্থাৎ অ্যামোনিয়া প্রস্তুতির জন্য যে কাঁচামাল অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে কিভাবে সংরক্ষণ করা হয় সেটা। তো এই বিষয়টার অনেকটুকু কিন্তু উদ্দীপকের মধ্যে দেওয়াই আছে যে হাইড্রোজেন সংগ্রহ করা হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে, তারপরে নাইট্রোজেন সংগ্রহ করা হচ্ছে বাতাস থেকে। এটি আমরা এই ইউরিয়া প্রস্তুতির যে ক্লাসটি দিয়েছিলাম সেই ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা শীটের 4 নম্বর পেজে বিক্রিয়া সহ বিস্তারিত পাবে, সেখান থেকে পড়বে এটার অ্যান্সারটা। ঘতে এসেছে যে ই এর উৎপাদন প্রণালী প্রয়োজনীয় বিক্রিয়া সহ ব্যাখ্যা করুন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে ই হচ্ছে ইউরিয়া, তার মানে এখানে ইউরিয়ার প্রস্তুত প্রণালী ব্যাখ্যা করতে বলেছে প্রয়োজনীয় বিক্রিয়া সহ। এই প্রয়োজনীয় বিক্রিয়াগুলো আমরা 4 নম্বর পেজে দিয়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি ইউরিয়া উৎপাদনের একটি ফ্লো চার্ট তোমাদেরকে আঁকতে দিয়েছিলাম। তোমরা কয়েকজন স্টুডেন্ট জমা দিয়েছো, অনেকে জমা দাও নাই, কিন্তু এই সৃজনশীলের জন্য সেই ফ্লো চার্টটা তোমরা অঙ্কন করবে, ইউরিয়া উৎপাদনের জন্য যে ফ্লো চার্ট সেটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউরিয়ার উপরে কিন্তু 7 নম্বরের প্রশ্ন এসেছে, 3 এসেছে অ্যামোনিয়া প্রস্তুতি, আর 4 এসেছে ইউরিয়ার জন্য। খুব ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। এই চ্যাপ্টার থেকে অ্যামোনিয়া ইউরিয়া রিলেটেড প্রশ্ন কিন্তু অনেকবার আসছে। দ্বিতীয় যে সৃজনশীলটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে এ, যেটা যে শিল্পের জ্বালানি হচ্ছে কয়লা, বি যে শিল্পের উৎস হচ্ছে সোডিয়াম সিলিকেট ক্যালসিয়াম সিলিকেট, আর সি শিল্পের উৎস হচ্ছে নরম কাঠ। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো দেখে বুঝতে পারবো এ বি সি কি জিনিস। তাহলে এই শিল্পের জ্বালানি হচ্ছে কয়লা, তার মানে আমরা কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে আমরা কিন্তু প্রাকৃতিক গ্যাস উৎপন্ন করতে পারি, কয়লা থেকে গ্যাস তৈরি করা যায়। বি শিল্পের উৎস হচ্ছে সোডিয়াম সিলিকেট ক্যালসিয়াম সিলিকেট। নিশ্চয় এই সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট হচ্ছে কাচের উপাদান, তার মানে বি হচ্ছে কাচ বা গ্লাস। আর সি শিল্পের উৎস যেহেতু নরম কাঠ, আমরা জানি নরম কাঠ, তারপরে বিভিন্ন বাঁশ আখ ছোবড়া এগুলো থেকে কিন্তু পেপার উৎপাদন করা হয়।
তাহলে আমাদের সি শিল্প হচ্ছে পেপার। আমরা তিনটা শিল্প পেয়ে গেলাম। এই সৃজনশীলের কখ তোমরা শীত থেকে পড়বে, গঘ পড়বে। গঘ আমি একটু বুঝে দিচ্ছি। গতে এসেছে যে বি এর শিল্প উৎপাদন বর্ণনা করো। বি হচ্ছে কাঁচ, তার মানে কাঁচ উৎপাদন। আমরা পড়েছিলাম আলাদা একটা ক্লাসে কিভাবে গ্লাস উৎপাদন করা হয়, তোমাদের নিশ্চয়ই মনে আছে। 4টা ধাপে কিন্তু কাঁচ উৎপাদন করা হয়। প্রথমে হচ্ছে প্রয়োজনীয় কাঁচামালগুলো মিশাতে হবে, গলন, ভিতরে এগুলোকে নির্দিষ্ট একটা আকৃতি প্রদান করতে হবে। এরপরে কাঁচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই কাঁচকে অ্যানেলিং করতে হবে, মানে পান দিতে হবে। এরপরে কাঁচকে ফিনিশিং করতে হবে। এই ধাপগুলো বর্ণনা করবে। তোমরা যদি ফ্লো চার্ট আঁকতে পারো খুব ভালো, আর ফ্লো চার্ট যদি আঁকতে নাও পারো তাহলে বিক্রিয়াগুলো কিন্তু অবশ্যই দিবে, কাঁচ উৎপাদনে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলো। ঘতে এসেছে যে বায়ু দূষণে এ ও সি এর মধ্যে কোনটি অধিক ভূমিকা রাখে বিশ্লেষণ করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক গ্যাসের একটা উৎস জ্বালানি আছে প্রাকৃতিক গ্যাস, আর কি হচ্ছে কাঠ। তোমাদেরকে এই যে দূষকগুলো কোন শিল্পে কি কি দূষণ ঘটায় সবগুলো দূষক আমি একটা পেজে দিয়েছি, 5 নম্বর পেজে, এবং দূষকের উপর আমি আলাদা একটা ক্লাস দিয়েছিলাম। তোমরা এই 9 নম্বর পেজ থেকে সবগুলো দূষক পড়বে। যদিও এখানে দুটোর কথা বলা হয়েছে, কিন্তু বাকি দূষকগুলো শিখবে, কারণ কোনো না কোনো সৃজনশীলে কিন্তু এই দূষকগুলো পরীক্ষায় আসে। 3 নম্বর সৃজনশীল দেখো, এখানে দেখা যাচ্ছে চামড়া শিল্প, এরপরে বর্জ্য পদার্থ যেটা গিয়ে নদীতে পড়ে, এরপর পরিবেশ দূষণ ঘটায়। তার মানে এখানে শিল্পটার কিন্তু নাম উল্লেখ করাই আছে, সেটা হচ্ছে চামড়া শিল্প বা চামড়া ট্যানিং। এই শিল্পে আসছে ইটিপি কি, ইটিপির উপর আলাদা একটা ক্লাস রয়েছে। তারপরে খত এসেছে খাদ্য শিল্পে ন্যানোকণার ব্যবহার। রিসেন্টলি ন্যানো টেকনোলজির উপর আলাদা একটা ক্লাস দিয়েছি, সেই ক্লাসে কিন্তু আমি ন্যানোকণা কোন শিল্পে ব্যবহার করা হয় বিস্তারিত আলোচনা করেছি। গত এসেছে যে উদ্দীপক উল্লিখিত কাঁচামাল ট্যানিং এ বিম হাউস অপারেশনের ধাপগুলো বর্ণনা করে। এই যে বিম হাউস অপারেশন অর্থাৎ চামড়া ট্যানিং যখন করা হয় ওখানে কিছু ধাপ আছে, সোকিং, পশম অপসারণ, লাইমিং, এই ধাপগুলো তোমরা ব্যাখ্যা করবে। চামড়া ট্যানিং এর অংশে ধাপগুলো পাবে। ঘতে এসেছে যে উদ্দীপক উল্লিখিত বর্জ্য পদার্থ কিভাবে নদী ও পরিবেশে দূষণ ঘটে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই চামড়া ট্যানিং এর দূষকগুলো, চামড়া ট্যানিং এর দূষকগুলো ওই দূষকের পেজ অর্থাৎ 9 নম্বর যে পেজটি রয়েছে সেই পেজে রয়েছে, এবং এই চামড়া ট্যানিং এর দূষকগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি আলাদাভাবে এই দূষকগুলো নিয়ে আলোচনা করেছি, কোন কেমিক্যাল, স্পেশালি কোন কেমিক্যাল কোন কোন ক্ষতিকর প্রভাব ফেলে, আর সেখানে বিস্তারিত দেওয়া আছে। তোমরা এই চামড়া ট্যানিং এর দূষকগুলো বানিয়ে বানিয়ে লিখবে না, কারণ চামড়া ট্যানিং এর দূষকগুলো কিন্তু ফিক্সড, অর্থাৎ ঠিক এক একটা কেমিক্যাল, রাসায়নিক পদার্থ এক একটা দূষণ ঘটায়। অন্যান্য দূষকের ক্ষেত্রে হয়তো কমন কিছু ফ্যাক্ট আছে, কিন্তু চামড়া দূষকের ক্ষেত্রে কমন ফ্যাক্ট গুলো ওভাবে ঢালাওভাবে লিখবে না। তোমরা ঠিক যে রাসায়নিক উপাদান যে দূষণ ঘটায় সেগুলো নিয়ে আলোচনা করবে। তোমরা এই 9 নাম্বার পেজে বিস্তারিত পাবে, এখানে পাবে। দূষকগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে, শিখবে। 4 নাম্বার সৃজনশীলে এখানে এক্স হচ্ছে লেখা বা মুদ্রণের কাজে ব্যবহৃত হয়, তার মানে এক্স হচ্ছে পেপার, আর ওয়াই হচ্ছে বিল্ডিং তৈরিতে ব্যবহৃত হয়, দ্যাট মিনস ওয়াই হচ্ছে সিমেন্ট, কারণ বিল্ডিং তৈরিতে সিমেন্ট ব্যবহৃত হয়। কথা শেষে ফিক্সড কার্বন কি, নিশ্চয়ই ফিক্সড কার্বনের কথা মনে আছে, প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। এই যে কয়লার গুণগত মান নির্দেশ করে, যে কয়লায় যত বেশি ফিক্সড কার্বন থাকবে সেই কয়লা তত বেশি উন্নত মানের হয়ে থাকে। কপার রিসাইকেলের গুরুত্ব, গত ক্লাসে কিন্তু এই কপার রিসাইকেলের উপর আমরা ভিডিও দিয়েছি তোমাদেরকে রিসাইকেলের উপর, সেখানে কপার রিসাইকেলের গুরুত্বগুলো পড়বা। এখানে কমন একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে রিসাইকেলের গুরুত্ব যখন তুমি লিখবে 2 নম্বরের জন্য, প্রায় মোটামুটি প্রত্যেকটা শিল্পের যে রিসাইকেলের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, ভূমিকা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে রিসাইকেল বা পুনঃচক্রায়ন করা হলে আমাদের জ্বালানি খরচ কিন্তু কম পড়ে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আর সেকেন্ড যে ইনফরমেশন সেটা হচ্ছে যে রিসাইকেল করা হলে তোমার ওই সাশ্রয়ী হয় এবং উৎপাদন খরচ কম পড়ে।
এবং পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব হচ্ছে সেকেন্ড কথা, আর ফার্স্ট কথা হচ্ছে জ্বালানি খরচ কম করে সাশ্রয়। এই দুইটা বিষয় মাথায় রেখেই কিন্তু রিসাইকেল সম্পর্কে তোমরা লিখবে। গত এসেছে যে এক্স এর উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো। এখানে এক্স হচ্ছে পেপার উৎপাদন। আমরা পাল্প পেপারের উপর আলাদা একটা ভিডিও তৈরি করেছি, তোমরা 8 নাম্বার পেজে এই পাল্প পেপার তৈরির যে উপাদানগুলো দেওয়া আছে সেখান থেকে শিখবে। 4 নাম্বার এসেছে যে ওয়াই তৈরির সময় নির্গত দূষক সমূহ মানব জীবনের জন্য হুমকি স্বরূপ ব্যাখ্যা করো। ওয়াই হচ্ছে সিমেন্ট। হ্যাঁ, সিমেন্টের দূষকগুলো পড়বে 9 নাম্বার পেজ থেকে। সিমেন্ট থেকে বেশ কিছু দূষক আসে, বিশেষ করে ফ্লাই অ্যাশ রয়েছে, তারপরে সালফার অক্সাইড গুলো রয়েছে। এই দূষকগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর। সিমেন্টের দূষকগুলো পড়বে তোমরা দূষকের পেজ থেকে, ইম্পর্টেন্ট। 5 নাম্বার যে সৃজনশীল সেটি হচ্ছে উদ্দীপকে দেখা যাচ্ছে দুই ধরনের উপাদান রয়েছে, একটা হচ্ছে ক্ষার জাতীয় উপাদান, একটা হচ্ছে অম্ল জাতীয় উপাদান। ক্ষার জাতীয় উপাদান এবং অম্ল জাতীয় উপাদান, আর এদেরকে ঘূর্ণায়মান চুল্লিতে চূর্ণীকরণ করা হয়, এরপরে জিপসাম যোগ করা হয়, তারপরে ফাইনালি উৎপাদ। তার মানে আমরা উদ্দীপক থেকে বুঝতে পারছি এখানে এই উৎপাদটা হচ্ছে সিমেন্ট, কারণ এই সিমেন্ট তৈরিতে মূলত জিপসাম ব্যবহার করা হয়। সিমেন্ট তৈরিতে এখানে লিখেছে ক্ষার জাতীয় উপাদান, তার মানে আর্জেলিয়াস, অম্ল জাতীয় উপাদান ক্যালকেরিয়াস, এই উপাদানগুলো। এই সৃজনশীলের কত এসেছে ট্যানিং কি? নিশ্চয়ই ট্যানিং জানো তোমরা, কাঁচা চামড়াকে পাকা চামড়ায় পরিণত করার প্রক্রিয়া। কাঁচ চ্যানেলিং প্রয়োজন কেন? এই কোশ্চেনটা কাঁচ তৈরিতে 2বার পড়ানো হয়েছে, সেটা দেওয়া আছে, অবশ্যই পড়বে, কারণ অ্যানেলিং না করা হলে সেই কাঁচ তাপ সহ্য করতে পারে না, আঘাত সহ্য করতে পারে না, সহজে ভেঙে যায়, ফেটে যায়। ঘতে এসেছে যে উদ্দীপকের শিল্প উৎপাদটির প্রস্তুতি মূলনীতি বিক্রিয়া সহ লিখো। উদ্দীপকের শিল্প হচ্ছে সিমেন্ট, তার মানে সিমেন্ট প্রস্তুতি নিয়ে প্রশ্ন এসেছে, খুব ইম্পর্টেন্ট। সিমেন্ট প্রস্তুতি, সিমেন্টের দূষক, সিমেন্টের জিপসাম যোগ করা হয় কেন, মানে সিমেন্ট রিলেটেড কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সিমেন্ট উৎপাদনের এই বিস্তারিত 6 নাম্বার পেজে পাবে। সিমেন্টের উপর আলাদা একটা ক্লাস দিয়েছি আমি, সেই ভিডিও ক্লাসটি দেখতে পারো, অথবা শীট থেকে পড়ে দেখতে পারো। অবশ্যই তোমরা প্রয়োজনীয় যে ইকুয়েশন গুলো রয়েছে সেগুলো দিবা, এবং স্টেপ বাই স্টেপ কোন অংশে কত টেম্পারেচার রয়েছে সেই জিনিসগুলো ব্যাখ্যা করবে। বিশেষ করে কোন কাঁচামালগুলো ব্যবহার করা হয়, কাঁচামালগুলোর যে প্রকারভেদ রয়েছে, কোনটি ক্যালকেরিয়াস, কোনটি আর্জেলিয়াস, এগুলো কিন্তু উল্লেখ করতে হবে, কারণ এখানে প্রস্তুতির মূলনীতি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপর এখানে জিপসাম যোগ করার কথা রয়েছে। 4 নম্বরে যেটি, সেটা হচ্ছে যে উদ্দীপকের শিল্প উৎপাদটির প্রস্তুতিতে সৃষ্ট দূষক। আবার দূষক নিয়ে প্রশ্ন এসেছে, অর্থাৎ সিমেন্ট শিল্পের দূষক। 9 নম্বর পেজ থেকে এই কোশ্চেন গুলো পড়তে পারবে। 6 নম্বর পেজে রয়েছে বর্জ্য কাগজ, যেটাকে ব্লিচিং করা হয়। ব্লিচিং করলে অর্থাৎ কাগজ থেকে রংগুলো আলাদা হয়ে যাচ্ছে, দূরীভূত হচ্ছে, এরপর এটাকে মন্ড তৈরি করা হয়। মন্ড তৈরি করার পর নিউজ প্রিন্ট, তারপর খবরের কাগজ, আবার খবরের কাগজকে রিসাইক্লিং করে বর্জ্য কাগজ থেকে আবার খবরের কাগজ তৈরি করা যায়। এখানে কত এসেছে ফিলার কি? পেপার, যে পেপারের উপর যে ক্লাসটি রয়েছে সেখানে আমি কয়েকটি ফিলারের নাম উল্লেখ করেছিলাম, তো নিশ্চয়ই মনে হচ্ছে। সাইজিং এজেন্ট রয়েছে, অর্থাৎ কাগজ তৈরি করার সময় কাগজের মধ্যে যদি কোনো ফাঁকা অংশ থাকে, সে ফাঁকা স্থানগুলো যদি থেকে যায় তাহলে কাগজে পানি পড়লে সে কাগজ সহজে নষ্ট হয়ে যায়। তো এই ফাঁকা স্থানগুলোকে ফিল আপ করার জন্য কতগুলো রাসায়নিক পদার্থ যোগ করা হয়, যাদের নাম হচ্ছে ফিলার। সিমেন্টের হার্ডেনিং বলতে কি? অর্থাৎ সিমেন্ট জমাট বাঁধা নিয়ে প্রশ্ন এসেছে। সিমেন্টের উপর যে ক্লাসটি রয়েছে সেখানে আমি সিমেন্ট জমাট বাঁধা নিয়ে আলোচনা করেছি, সিমেন্ট কখন জমাট বাঁধবে এটা সেখান থেকে পড়বে, সিমেন্টের ওই পেজ থেকে। গত এসেছে উদ্দীপকের এই প্রস্তুতির মূলনীতি বর্ণনা করো। উদ্দীপকের এই নিশ্চয় দেখতে পাচ্ছ নিউজ প্রিন্ট অথবা পেপার। পেপার প্রস্তুতির মূলনীতি 8 নম্বর পেজে আছে, ওখান থেকে দেখবে। আর ঘতে এসেছে এই এর প্রস্তুতিতে রিসাইক্লিং এর প্রয়োজন আছে কিনা, যেখানে এ হচ্ছে পেপার, আর পেপার রিসাইক্লিং অবশ্যই প্রয়োজনীয়তা। পেপার রিসাইক্লিং এর উপর আলাদা একটা প্রশ্ন রয়েছে, যে পেপার রিসাইক্লিং পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী কিনা, এরকম একটা প্রশ্ন আমি পড়িয়েছি তোমাদেরকে পেপারের ওই ক্লাসের উপর, এবং রিসাইকেলের উপরে এই রিসাইকেল যে ক্লাসে পড়েছি সেই ক্লাসে এই কোশ্চেনটা রয়েছে। তোমরা এই যে শীট তোমাদেরকে দিয়েছি সেখানে 11 নম্বর পেজে এই কোশ্চেনটা পাবে, যে পেপার রিসাইকেল পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী কেন, এই কোশ্চেনটা। 7 নম্বর যে সৃজনশীলটা সেখানে আমরা দেখতে পাচ্ছি সোডা অ্যাশ, বালি, লাইমস্টোন, এগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, ট্যাঙ্কে নেওয়া হচ্ছে, গলন করা, এরপর ঠান্ডা, এরপর এক্সট্রা, মানে
এটি হচ্ছে কাঁচ উৎপাদনের মূলনীতি, কারণ কাঁচ উৎপাদনের মূল উপাদানের মধ্যে এই সোডা অ্যাশ, বালি, লাইমস্টোন এগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক ক্ষেত্রে এই কাঁচ এবং সিরামিকের মধ্যে কিন্তু গোলায় ফেলতে পারো যে কোনটা কাঁচ কোনটা সিরামিক। খেয়াল রাখবে যে সিরামিকের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন ব্যবহার করা হয় না, এটা মনে রাখবে। আর বাকি কার্বনেট গুলো ব্যবহার করা হয়, সিলিকা ব্যবহার করা হয়, কিন্তু সিরামিক্সের ক্ষেত্রে চুন ব্যবহৃত হয় না। তার এখানে যেহেতু লাইমস্টোন রয়েছে মানে চুন রয়েছে, অবশ্যই এটি আহ কাঁচ উৎপাদন। আবার ইয়ে তৈরিতে, সিমেন্ট তৈরিতেও কিন্তু চুনের ব্যবহার রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা আবার সিমেন্ট এবং কাঁচের মধ্যে গোলাই ফেলবে না, যেহেতু সিমেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা পদার্থ রয়েছে, ক্যালক্যারিয়াস রয়েছে, আর্জেলিয়াস রয়েছে, জিপসাম রয়েছে। এই জিপসাম কিন্তু আবার কাঁচে ব্যবহার করা হয় না। এই সৃজনশীলের গতে এসেছে যে উদ্দীপকের এক্স যোগ্য রিসাইকেলের গুরুত্ব সহ রিসাইক্লিং প্রক্রিয়া বর্ণনা করে। উদ্দীপকের এক্স যোগ্য হচ্ছে কাজ, অবশ্যই কাজ রিসাইকেলের গুরুত্ব হচ্ছে কাজ কিন্তু পচনশীল নয়, এমন কাজকে 100% কিন্তু রিসাইকেল করা যায়। এবং আমরা কাজ রিসাইকেলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাঙা কাজ যেগুলোকে আমরা কুলেট বলে থাকি, এই কুলেট গুলোকে কিন্তু আবার পুনরায় ব্যবহার করে রিসাইক্লিং এর মাধ্যমেই নতুন কাজ তৈরি করা যায়। রিসাইক্লিং এর এই কোশ্চেনটা তোমরা 11 নম্বর পেজে পাবে। আর এই সৃজনশীলের ঘতে এসেছে যে উদ্দীপকের এক্স যোগ উৎপাদন প্রক্রিয়া সমীকরণ সহ বর্ণনা, অর্থাৎ কাঁচ উৎপাদন। কাঁচ উৎপাদন কিন্তু ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রে খেয়াল রাখবে যে কাঁচ উৎপাদনের ক্ষেত্রে বিক্রিয়াগুলো কিন্তু আরো ইম্পর্টেন্ট, কোনোভাবে বিক্রিয়াগুলো বাদ দেওয়া যাবে না। 4টা ধাপ রয়েছে, গলন রয়েছে, তারপরে বিক্রিয়াগুলো রয়েছে, হ্যান্ডলিং রয়েছে, এবার ফিনিশিং রয়েছে। অবশ্যই তোমরা কাঁচ উৎপাদন খুব ভালো করে পড়বে এবং কাঁচ উৎপাদনের প্রয়োজনীয় সমীকরণগুলো অবশ্যই লিখবে। 8 নম্বর সৃজনশীল দেখা যাচ্ছে এক্স শিল্পের জ্বালানি, যা শিল্পের জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হয়, তার মানে প্রাকৃতিক গ্যাস। তারপরে ওয়াই শিল্পের উৎস হিসেবে রয়েছে প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর। তার মানে ওয়াই শিল্পটা হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাস সৃষ্টি, তার মানে এটি প্রাকৃতিক গ্যাস থেকে আমরা হাইড্রোজেন পাই, চুনাপাথর থেকে কার্বন ডাই অক্সাইড পাই। অর্থাৎ ওয়াই শিল্পটা হচ্ছে ইউরিয়া মানে অ্যামোনিয়া। জেড শিল্পের উৎস হিসেবে রয়েছে মাটি ও চুনাপাথর। খেয়াল করো এখানে চুনাপাথর কিন্তু কমন ক্যালসিয়াম কার্বনেট, কিন্তু মাটি বলা হয়েছে। আমরা আলাদাভাবে এই এই মাটি শিল্প মাটিকে ব্যবহার করছি না, কিন্তু তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সিমেন্ট তৈরিতে 2 ধরনের পদার্থ ব্যবহার করা হয়। এর মধ্যে একটি হচ্ছে ক্যালক্যারিয়াস, যেখানে ক্যালসিয়াম কার্বনেট, এই চুন, এই উপাদানগুলো ব্যবহার করা হতো, যে উপাদানগুলো মাটিতে পাওয়া যায়। এটি তারপরে আর্জেলিয়াস রয়েছে, ক্যালক্যারিয়াস রয়েছে। এই উপাদানগুলো তোমার সিমেন্ট শিল্পের উৎস। তার মানে যেহেতু মাটি ও চুনাপাথর বলা হয়েছে, তার মানে যেটা হচ্ছে সিমেন্ট। গত এসেছে ওয়াই এর শিল্প উৎপাদন মূলনীতি ব্যাখ্যা করো, তার মানে অ্যামোনিয়া শিল্প উৎপাদন ব্যাখ্যা করবো। এখানে যদিও চুনাপাথর যেহেতু বলা হয়েছে, তার মানে এখানে কার্বন ডাই অক্সাইড আসবে, আর কার্বন ডাই অক্সাইড কিন্তু অ্যামোনিয়ার জন্য নয়, ইউরিয়ার জন্য লাগবে। তাহলে ওয়াই হচ্ছে ইউরিয়া শিল্প উৎপাদনের মূলনীতি। আমরা আজকের প্রথম যে সৃজনশীলটা আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু ইউরিয়া নিয়ে আলোচনা করা হয়েছিল, পেজ নাম্বার 4 রয়েছে, কোশ্চেনটা 2বার এসেছে। আর পরিবেশ দূষণ নিয়ে আমরা আলোচনা করেছি কিছুক্ষণ আগে, সবগুলো 211 নম্বর পেজে রয়েছে। এ হচ্ছে আমাদের আজকের সৃজনশীল। এখানে আরেকটি সৃজনশীল রয়েছে, 9 নম্বর সৃজনশীল। প্রিয় শিক্ষার্থীরা, এই 9 নম্বর সৃজনশীলটা তোমরা নিজেরাই চেষ্টা করবে। প্রয়োজনীয় কাঁচামাল বলে দেওয়া আছে 3টা উপাদানের। এরপর একটিতে উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলেছে এবং অপরটিতে রিসাইক্লিং এর কথা বলা হয়েছে। আশা করি তোমরা 9 নম্বর সৃজনশীলে নিজেরাই বুঝে নিচ থেকে এ বি সি গুলো চিনতে পারবে। তোমরা চেষ্টা করবে কাঁচামালগুলো দেখে দেখে বোঝার জন্য, তাহলে এ শিল্প কি হবে, বি কি হবে, সি কি হবে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে শীটটা রয়েছে সেটা তোমরা আবার দেখবে, দেখে দেখবে যে কোন শিল্পে কোন কোন কাঁচামাল রয়েছে। আমি তোমাদেরকে একটি কাজ দিচ্ছি, সেই কাজটি হচ্ছে যে তোমরা সব পড়তে হবে না, বিশেষ করে তোমরা যেগুলো পড়বে তার মধ্যে রয়েছে ইউরিয়া, কাঁচ, সিমেন্ট, পেপার আর চামড়া। তোমরা এই 5টা শিল্পের যে কাঁচামালগুলো রয়েছে সেই শুধুমাত্র কাঁচামালগুলো একটা পেজে তোমরা আলাদাভাবে লিখবে। যেমন ইউরিয়া শিল্পের কাঁচামাল এগুলা, কাঁচ শিল্পের কাঁচামাল, সিমেন্ট শিল্পের কাঁচামাল। তোমরা শুধু এই আলাদা আলাদাভাবে কাঁচামালগুলো একটা পেজে লিখে প্র্যাকটিস করবে, তাহলে কম্পেয়ার করে যখন করবে তখন কিন্তু চিনতে সহজ হবে, যে কাঁচামাল দেখে বুঝতে পারবো কোনটা কোন শিল্প। নাহলে কিন্তু তোমাদের আইডেন্টিফিকেশন যদি প্রবলেম হয় তাহলে পুরো সৃজনশীলটা কেটে দিবে, কারণ চাইছে একটা লিখছো আর একটা, সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তো তোমাদের প্রতি আমি একটা কাজ দিচ্ছি,
যে তোমরা কোন শিল্পে কোন কাঁচামালগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো তোমরা এক নির্দিষ্ট একটা পেজের মধ্যে একের পর এক লিখবে। ঠিক আছে, আশা করি তোমরা 9 নম্বর সৃজনশীলটা নিচ থেকে ট্রাই করলে আশা করি পারবে। এরপর যদি প্রবলেম হয় আমাকে কমেন্টস বক্সে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এইটুকুই। আমরা আজকে সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। এরপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এমসিকিউ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখবে। ধন্যবাদ সবাইকে।